কয়েকদিন পরে মোড়ল মশাই ঠিক ওই জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে তার বাড়ি ফিরছিল। হঠাৎ সে কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তার মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। এটা এটা কি করে হতে পারে? তার মানে রতিন হয়তো ঠিকই বলছিল। এ গ্রামে নিশ্চয়ই কোনো অশরীরী বাসা বেঁধেছে। না 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 না, এর বিহিত একটা দরকার। দেখি দেখি চায়ের দোকানের দিকে যাই, ওখানে নিশ্চয়ই সবাইকে পাওয়া যাবে। একটানা ভ্যাপসা গরমের পর আজ আবারও বৃষ্টির দেখা মিলল। ভেজা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে ঘাটালমারি গ্রামের প্রতিটা কোণে। বিকেল গড়িয়ে নেমেছে সন্ধ্যা। আজ রাস্তাঘাট একটু বেশিই ফাঁকা। এই ভয়াবহ গরমের পরে বৃষ্টির দেখা পেয়েই সবাই যে যার বাড়িতে বসে এই ঠান্ডা আবহাওয়াটাকে উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু রথিনের কোনো নিস্তার নেই। কি গরম কি বর্ষা, সে কাজে না গিয়ে থাকতে পারে না। কাজ করাটা এক প্রকার তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। চাইলে আজ সে বাড়িতে বসে থাকতে পারত, কিন্তু সে তা করেনি। রোজকার মতোই আজও রথিন গ্রামের বাইরে কাজে গেছিল। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সে এখন গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে চলেছে তার বাড়ির উদ্দেশ্যে। উফ, অবশেষে বৃষ্টির জল পড়ল এই মুহূর্তে। পবন দেবতা মনে হয় খুব রাগ করেছিল, তাই বৃষ্টির কোনো দেখা মেলেনি এতদিন। গোটা শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। অনেক দিন পর আজ রাতে বেশ জমিয়ে ঘুম হবে। এই বলে সে তরুণদার চায়ের দোকানের দিকে যেতে লাগলো। এই তরুণদার চা না খেলে রথিনের আবার পেটের ভাত হজম হয় না। কি দেখছি আমি? এটা কি করে সম্ভব? আমাদের গ্রামে এ কি অনর্থ ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, এটা আমার এক্ষুনি সবাইকে বলা দরকার, না হলে এই গ্রাম অনেক বড় বিপদের মুখে পড়বে। অবশেষে রথিন হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো চায়ের দোকানটার সামনে। তারপর সামনের বেঞ্চিটায় বসে একটু দম নিয়ে বলল, আমি এক্ষুনি যা দেখলাম সেটা তোরা কেউ বিশ্বাস করবি না। জঙ্গলে একটা প্রেতাত্মা একজনকে খুন করছিল। দোকানে উপস্থিত ছিল মোড়ল মশাইয়ের সাথে আরও একজন ছেলে। তারা সবাই একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে রথিনের দিকে তাকালো। কি যা তা বকছো? তুমি নিজের হুঁশে আছো তো নাকি? আমাদের গ্রামে অশরীরী, তাও সে নাকি কাউকে ওই জঙ্গলের মধ্যে এই ভর সন্ধেবেলায় দাঁড়িয়ে খুন করছে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আপনি একদম ঠিকই শুনেছেন। আর কথাটা আমি আপনাকে নিজের হুঁশেই বলছি। আমি নিজের চোখে দেখেছি। বললেই হলো, তুই চোখে দেখেছিস? তুই চোখে দেখলেও জিনিসটা তো আমরা চোখে দেখিনি, তাহলে আমরা কি করে বিশ্বাস করব বল দেখি? আরে বাবা, আমি সত্যি বলছি। আমি খামোকা কেন তোদের সাথে ইয়ার্কি মারতে যাব বলতো? আমি সত্যি বলছি, বিশ্বাস কর। আমি এদিকেই আসছিলাম, ওই পোড়া নিমতলাটা পেরিয়েই যেই কাঁচা মাটির রাস্তাটার পাশে যে জঙ্গলটা পড়ে, আমি ঠিক ওখান দিয়েই হেঁটে এদিকে আসছিলাম। আর ঠিক তখনই আমি কারুর চেঁচানোর আওয়াজ পাই। কৌতূহলবশত আমি বিষয়টা দেখার চেষ্টা করলাম, আর তারপর যা দেখলাম সেটা এক দুঃস্বপ্নের চেয়ে কম কিছু না। ঠিক আছে,
তুমি বরং আমাদের জায়গাটা দেখাবে চলো। যদি কিছু দেখতে পাওয়া যায় তাহলে বুঝবো তুমি সত্যি বলছিলে, আর তা না হলে কিন্তু আমরা বুঝবো যে তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলেই বা আমার লাভ কি? যদি মিথ্যে বলতাম তাহলে অনেক আগেই সেটা স্বীকার করে নিতাম, এত জোরজার করতাম না। ঠিক আছে, ওখানে ওই লোকটির দেহ নিশ্চয়ই পড়ে থাকবে এখনো, গিয়ে দেখলেই বুঝতে পারা যাবে বিষয়টা। ঠিক আছে, বৃষ্টিটা একটু কমলেই আমরা সবাই ওই জঙ্গলের দিকে রওনা হব। ততক্ষণ তুমি বসো, এক কাপ চা খেয়ে নিজের ক্লান্তিটাকে দূর করে ফেলো। বেশ মিনিট 10 হলো বৃষ্টিটা একটু কমেছে। ইতিমধ্যে মোড়ল মশাইয়ের সাথে রতিন আর কয়েকজন ছেলে এসে দাঁড়িয়েছে ওই জঙ্গলটার সামনে। এই জঙ্গলের মধ্যে আমি ওই লোকটিকে খুন হতে দেখেছিলাম। সবাই মিলে জঙ্গলের চারিদিক খুঁজে দেখল, কিন্তু আশ্চর্যের কথা হলো কেউ কিছুই দেখতে পেল না। কোনো লাশ তো দূরের কথা, একটা রক্তের ছিটে ফোটারও দেখা মিলল না জঙ্গলে। রথিন, তুমি তাহলে আমাদের সবাইকে মিথ্যে বললে? না না মোড়ল মশাই, না, আমি সত্যি বলছি, আমি ঠিক এখানেই ওই প্রেতকে দেখেছিলাম। থাক থাক, আর আমাকে বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। এই, তোরা সবাই চল এখান থেকে। আর রথিন, তুমি খুব ক্লান্ত, সেটা আমি বুঝতে পারছি, তাই আর বেশি দেরি করো না, যাও বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো, না হলে আবারও হয়তো কোনো ভূত প্রেতকে দেখতে পেয়ে যাবে। মোড়ল মশাইয়ের কাছ থেকে এ কথা শুনে রথিন এটা স্পষ্ট বুঝতে পারে যে মোড়ল মশাই তার কোনো কথাই বিশ্বাস করতে পারেনি। উল্টে তার চোখের দেখা ঘটনাটা পুরোটাই যে অবাস্তব ছিল এটা তাকে বারবার সে বুঝিয়ে দিতে চাইছে। রথিন আর কোনো কথা বাড়ালো না, গটগট করে হেঁটে সে তার বাড়ির দিকে চলে গেল। কয়েকদিন পরে মোড়ল মশাই ঠিক ওই জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে তার বাড়ি ফিরছিল। হঠাৎ সে কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তার মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। এটা এটা কি করে হতে পারে? তার মানে রতিন হয়তো ঠিকই বলছিল, এই গ্রামে নিশ্চয়ই কোনো অশরীরী বাসা বেঁধেছে। না 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 না, এর বিহিত একটা দরকার। দেখি দেখি চায়ের দোকানের দিকে যাই, ওখানে নিশ্চয়ই সবাইকে পাওয়া যাবে। এই বলে মোড়ল মশাই হন্তদন্ত করতে করতে চায়ের দোকানে এসে পৌঁছালো। কি ব্যাপার মোড়ল মশাই, এই এত রাতে আপনি এভাবে এখানে? বাবা রথিন, সেদিন তোমাকে আমার ওরকম বলাটা উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ মা, এ কি বলছেন আপনি? আমি ভুল দেখে কি সব আবোল তাবোল আপনাদের বলেছিলাম, এখানে তো আমার ক্ষমা চাওয়া উচিত। না, তুমি কিছু ভুল দেখোনি, তুমি সেদিন যা দেখেছিলে সেটা একেবারে ঠিক দেখেছিলে। কি বলছেন কি দাদা? এখন রতিনের সাথে সাথে এইসব ভুলভাল কথায় আপনিও সায় দিচ্ছেন? ওরে কেষ্ট ঠাকুর আমার, যা জানবি না তা নিয়ে বলবি না। আমি ওর কথায় সায় দিতে যাব কেন, যেখানে আমি নিজের চোখেই সব কিছু দেখলাম। তার মানে আপনিও? হ্যাঁ,
ঠিকই ধরেছ। আমি তো এই একটু আগেই ওই রাস্তাটা দিয়ে হেঁটে নিজের বাড়ি ফিরছিলাম, আর তখনই আমি দেখি যে কেমন একটা অদ্ভুত দেখতে মহিলা ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা লাশ উল্টো হয়ে ঝুলে আছে গাছের একটা ডাল থেকে। লাশটার মাথা নেই, কি জানি ওই ভয়াল প্রেত হয়তো আমি দেখার আগেই মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে। রথিন, তুমি সেদিন যা দেখেছিলে সবই ঠিক দেখেছিলে। এখন তাহলে আমাদের কি করা উচিত? এই গ্রামে শুধু একজনই এমন আছে যে এই সমস্যার সমাধান করতে পারে, শঙ্কর তান্ত্রিক। তাকে আমি খুব ভালো করে চিনি। দুজনে ছোট থেকে একই সাথে বড় হয়েছি। ছোট থেকেই সে তন্ত্র সাধনায় খুবই ধুরন্ধর। এ গ্রামের মা চামুণ্ডার মন্দিরের সামনে রোজ সন্ধেবেলায় তাকে বসে থাকতে দেখা যায়। কাল সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলো একবার ওনার সাথে দেখা করে আসি। ঠিক আছে, তবে তাই হোক। আর রথিন, তুমি একটু সাবধানে বাড়ি যাও। যা শুরু হয়েছে আমারও মনটা ভয়ে কেঁপে উঠছে। এই বলে সবাই যে যার বাড়ির দিকে রওনা হলো। কাল সন্ধেবেলায় সবাই ওই মন্দিরে ওই বাবার সাথে দেখা করে এই সমস্যার সমাধান করবে। ঘন অন্ধকার এই মায়াবী রাতে রথিন একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে তার বাড়ির পথে। কিছুটা হেঁটে যাবার পর সে সামনের ওই গাছতলাটায় কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখে। অন্ধকারে একটু অস্পষ্ট লাগছে, দেখে মনে হচ্ছে যেন একটা 22-23 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। রথিন ঠিক তার কিছুটা হাত দূরে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আপনি একা এভাবে এত রাতে এখানে দাঁড়িয়ে? কোনো সাহায্য লাগলে বলুন, আমি চেষ্টা করে দেখব। তবে আপনার এখানে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা একদমই উচিত হবে না। একে অজপাড়াগা, তার ওপর বেশ ভালোই রাত হয়েছে। বুঝতেই পারছেন আশা করি, মদমাতালদের যা উপদ্রব বেড়েছে, এই রাত বিরেতে বাইরে একা এভাবে দাঁড়িয়ে থাকাটা খুব একটা সুবিধের হবে না। দাদা, আসলে আমি না কি করব কিছুই বুঝতে পারছি না। আমি এখানে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছিলাম। যা ঠিকানা বলেছিল সেই অনুযায়ী আমি তার বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু খুঁজে পেলাম না। আশেপাশের লোকজনের থেকেও তার খোঁজ করলাম, কিন্তু আমি কিছুতেই তার সন্ধান পেলাম না। খুবই আশ্চর্য লাগছে, ও তো এখানেই থাকে। আর যা ঠিকানা দিয়েছে আমি সেই অনুযায়ী তার বাড়ি খোঁজার চেষ্টা করেছি। সারাটা দিন তার সন্ধান করতে করতে সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়, আর আমি এখানে এসে দাঁড়িয়ে পড়ি। আমি এখানে কিছুই চিনি না, জায়গাটা খুবই ফাঁকা, একটাও লোক দেখতে পাইনি। শেষমেশ দূর থেকে আপনাকে দেখে আমার বুকে একটু বল এলো। খুবই জটিল সমস্যায় পড়েছেন আপনি, আমি বুঝতেই পারছি। আপনি যদি একটু আমার সাথে আসেন তাহলে না খুব ভালো হয়। ঠিক আছে, চলুন, আমি আপনাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছি। না না, স্টেশনে না, আপনি আমার সাথে একটু ওই জঙ্গলটার ভিতরে চলুন। কেন? হঠাৎ জঙ্গলের মধ্যে কেন? আমি সব বলবো আপনাকে, আপনি দয়া করে আমার সাথে চলুন। আপনি আমার এটুকু উপকার করে দিন প্লিজ। মেয়েটা রথিনকে এমনভাবে জোরজার করতে শুরু করলো, রথিন তাকে না বলতে পারল না। সে ওই মেয়েটির কথা মতো ওই জঙ্গলের ভিতরে চলে গেল। এই সব কিছু মোড়ল মশাই বেশ অনেকক্ষণ থেকে দূরের একটা ঝোপে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। রথিন ওই মেয়েটির সাথে জঙ্গলে যাবার সঙ্গে সঙ্গে মোড়ল মশাই ওই তান্ত্রিককে নিয়ে চলে যায় রথিনের খোঁজে।
তারা জঙ্গলের মধ্যে ঢুকে রথিনের অচেতন দেহটা একটা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে। কিন্তু ওই মেয়েটিকে তারা দেখতে পায় না। এদিকে ওই তান্ত্রিক হঠাৎ কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। এ মন্ত্র 3 বার জপ করার পর চারিদিকটা ফেটে পড়ল একটা অদ্ভুত আর্তনাদে। ওই পিশাচিনী এখন যন্ত্রণায় ছটপট করছে। তোমরা কেউ একজন গিয়ে ওকে গাছ থেকে নামিয়ে আমার সামনে এনে শুয়ে দাও। তারপরে আমি আমার বাকি ক্রিয়াকর্ম শুরু করব। ওই তান্ত্রিকের কথা মতো 2-1 ছেলে মিলে রথিনকে ধরে তার সামনে এনে শুইয়ে দিল। তারপর ওই তান্ত্রিক রথিনের দেহর সামনে বসে তার ক্রিয়াকর্ম শুরু করলো। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। ওম আং হিং ক্লিং চামুন্ডায় বিজে। ওই পিশাচিনী রতিনকে মেরে ফেলে তার দেহর মধ্যে প্রবেশ করেছে, কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমি সব ঠিক করে দেব। এই বলে তান্ত্রিক আরো কয়েকটা মন্ত্র পাঠ করা শুরু করলো। সঙ্গে সঙ্গে রথিনের শরীরের মধ্যে থেকে একটা কালো জমাট বাঁধা ধোঁয়া বেরিয়ে এলো। তারপর সেই কালো ধোঁয়াটা ওই তান্ত্রিক একটা কাচের বোতলের মধ্যে বন্ধ করে দিল। গঙ্গা জলের ছিটে রথিনের দেহ স্পর্শ করার পরেই রথিন তার চোখ খুলল। আমি এখানে, ওই মেয়েটা। রথিন ভাই, তুমি যে আজ মরতে বসেছিলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে সাবধানে বাড়ি যাবে। আমি তো আমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ আমি একটা মেয়েকে ওই গাছতলায় দাঁড়িয়ে থাকতে দেখি। থাক, আর বলার দরকার নেই। সব ঘটনা আমি দূরের একটা গাছের আড়াল থেকে দেখছিলাম। তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, ঠিক সেই রাস্তা দিয়ে আমিও আমার বাড়ি ফিরছিলাম। তোমাকে তখন গাছতলায় দাঁড়িয়ে ওই মেয়েটির সাথে কথা বলতে দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। আমি তাই আর বেশি দেরি না করে সবাইকে নিয়ে চলে এলাম। আর তারপর যা হলো সেটা তো সবাই জানে। শোন বাবা, এটা পড়ে নে। ওই তান্ত্রিক রথিনকে একটা তাবিজ দিয়ে সেটা তাকে ধারণ করে নিতে বলল। এই তাবিজ তোকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে। তুই কোনোদিনও এই তাবিজটা গলা থেকে খুলবি না। মা চামুন্ডার দয়ায় আজ তুই বেঁচে গেলি। এরপর থেকে রাতের বেলা ফাঁকা জায়গায় কোনো অচেনা মানুষকে দেখলে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি। রাতের বেলায় অনেক অতৃপ্ত আত্মারা মানুষের মধ্যে ভর করার জন্য ছল করে দাঁড়িয়ে থাকে। এই বলে সবাই ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো। আর ওই তান্ত্রিক ওই বোতলটা নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল।